প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে কবির আহমেদ মাসুম চিশতির একক শিল্প কর্ম প্রদর্শনী মেঘনাদ বধ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 4 মার্চ পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে সমসাময়িক 33 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী অ্যাফোর্ডেবল স্প্রিং। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী খোলা থাকছে 9 মার্চ পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলরব, তসবিহ কলরব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রাত 8:20 থাকছে শফিকুর রহমান শান্তনুর রচনায় সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। বুঝেছি, আমার ডিভোর্স হয়ে গেছে, সেটাই তোমার পছন্দ না, তাই তো? আপনি এত জোরাজোরি করছেন, তাহলে তো বলতেই হয়। আমি নেওয়াজ ভাইকে সত্যি সত্যি অনেক ভালোবেসেছিলাম। এখন আপনাকে বিয়ে করলে তো এই বাড়িতে আমাকে থাকতে হবে আপনার বউ হিসাবে। আপনার বউ হিসাবে এই বাড়িতে থেকে আমার সামনে নেওয়াজ ভাই ঘুরবে এইভাবে, আমি সেটা দেখতে পারবো না। আমি তোমার ইমোশনটা বুঝতে পারছি মা। যা ঘটে গেছে তো গেছেই, তুমি মন খারাপ করো না। তুমি সময় করে আবার এসো বেড়াতে, কেমন? তোমার যখন ইচ্ছে তুমি এসো। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। কাল ছাড়ায়া অঙ্গরসে খাল ছাড়ায়া অঙ্গরসে সেবা দিলাম ভালোবেসে। খাল ছাড়ায়া অঙ্গরসে সেবা দিলাম ভালোবেসে। সে আমারে বলছে পাগল, সে আমারে বলছে পাগল। খাল ছাড়া এক বাবলা গাছ, সারা দেহে কাটা লইয়া, পিরিতি নয় আমার কাজ। সারা দেহে কাটা লইয়া, পিরিতি নয় আমার কাজ। খাল ছাড়ায়া অঙ্গরসে। রাত 9:30 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। তুমি জানো, আমার না কিছুদিন আগেও মনে হতো যে এই শহরের সবচেয়ে দুর্ভাগ্য আমি, যে বাবা মা থেকেও কাছে নেই, তোমার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো না। কিন্তু এখন মনে হচ্ছে এই শহরের সবচেয়ে সুখী মানুষ আমি। আসলে বলো তো কি শাকিল, আমি সারা জীবন ভুল করে আসলে ব্যাক টু ব্যাক ভুলই করে যাচ্ছি। আরে বাদ দাও না, এইসব ভুল টুলের কথা ভুলে যাও, আমরা আবার নতুন করে শুরু করি। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য নুডলস নিয়ে আসবো। তুমি তো নুডলস খেতে পছন্দ করো। সেটা আনতে পারো, কিন্তু আমাকে তাহলে কফি বানানোর অনুমতি দিতে হবে। দিলাম। রাত 11:30 সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক শান সাহেব। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনাকে পেলে খুবই ভালো লাগে, বরাবরের মতন। অনেক গল্প হয় এবং সুন্দর সুন্দর গানও শুনতে পাই। মিউজিকের মানুষ সাধারণত মিউজিক নিয়েই ব্যস্ত থাকে, কিন্তু যখন অবসরটা আপনি পান তখন সেই অবসরের সময়টা কিভাবে কাটানো হয়? অবসরে আমি নর্মালি বই পড়ি, তারপরে আমার টেবিল টেনিস খেলার খুব একটা নেশা আছে। আচ্ছা। টেবিল টেনিস খেলি প্রায়।
এই তো। তাহলে তো খুবই ভালো। এবং আপনি যেহেতু গান লিখেনও, সুতরাং বই পড়লে মনে হয় গান লেখার জন্য অনেকটা হেল্পফুল। গান আমি মানে যেই অর্থে বলা হয় যে গান মানে লিখে, ওই অর্থে লিখি না। আমি খুবই হঠাৎ হঠাৎ কিছু মনে হলে তখন লিখি। মূলত তো আমার কাজটা আসলে সুর করা আর সঙ্গীত পরিচালনা এবং গান গাওয়া, আচ্ছা, এই কাজটাতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই যে আপনি বলছিলেন যে সঙ্গীত পরিচালনার কাজে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কখনো কি এমন হয় যে পরিচালনা কাজটি করতে করতে নিজের গানের দিকে আসলে ফোকাসটা কমে যায় বা মনোযোগটা কমে যায়, অন্যের গানগুলো নিয়ে বেশি কাজ করা হচ্ছে? সেটা তো হয়, কারণ একজন সুরকার বা সঙ্গীত পরিচালক যখন কাজ করে তখন তার নিজের গাওয়াটা ওভাবে করে হয় না, আর ওটা আসলে মেনে নিয়েই কাজ করা। কারণ ওই ক্রিয়েটিভিটির মজাটা একটু আলাদা। অন্যকে দিয়ে গান গাওয়ানো, আমার সুরে সবাই গান গাইছে, এটা যখন আমি শুনছি বাইরে থেকে, এটা ইটস এ ওয়ান্ডারফুল ফিলিং। আর নিজের গানের কাজটা যে একটু কমে যাচ্ছে, মৌলিক গানের কাজের কথা যদি বলি, সেক্ষেত্রে একটু আফসোস কিংবা একটু দুঃখ লাগে না? না, কারণ ওগুলো তো আমারই গান, হয়তো অন্য কোনো কণ্ঠে আসছে, বাট সুর সঙ্গীত তো আমারই করা, সৃষ্টিকর্মটা তো আমারই। এখন সাম্প্রতিক সময় মিউজিক আলফা নিয়ে আপনি বেশ ব্যস্ত আছেন, মানে বাংলা গানের একটি প্ল্যাটফর্ম, নতুন একটি প্ল্যাটফর্ম আপনারা অনেক সবাই মিলে আসলে শুরু করেছেন। কেমন যাচ্ছে কাজ? খুবই ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। সবাই মিলে কাজ করছি এবং খুব স্বতঃস্ফূর্তভাবে সবাই কাজ করছে, এবং সামনে আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে। আমরা মাত্র একটা প্রজেক্ট শেষ করলাম, 100 ফোক গানের একটা প্রজেক্ট, যেটা আমরা একদিনে 100 গান ভিডিও করেছি ডিজে রাহাতের সাথে আমাদের কোলাবোরেশন। আচ্ছা, তো এইটা খুব ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল জার্নি, এটা আসতে যাচ্ছে সামনে। এছাড়াও প্রতি সপ্তাহে বা 2 সপ্তাহ পর পর তো মিউজিক আলফা থেকে একটা করে মৌলিক গান আমরা প্রকাশ করছি। হঠাৎ করে মিউজিক আলফা এই প্ল্যাটফর্মটা তৈরি করার পেছনে কারণটা আসলে কি ছিল? নিশ্চয়ই পেছনে একটা গল্প ছিল, সবাই মিলে আলোচনা করে তারপরে এই প্ল্যাটফর্মটা তৈরি করা। পেছনের গল্প বলতে এই প্ল্যানটা আমার মাথায় অনেক দিন ধরেই ঘুরপাক খাচ্ছিল। আসলে আমি মূলত ইউনিটিতে বিশ্বাসী, মানে একা একা বলে না যে 10-এর লাঠি 1-এর বোঝা, একদম। তো আমার মনে হয় যে যে কোনো ক্ষেত্রেই যদি সবাই সম্মিলিত হয়ে একটা কিছু চেষ্টা করে, সেটা খুব দ্রুত রাইজ করে, মানে প্রোডাক্টিভিটি ভালো হয় টিম ওয়ার্কের ক্ষেত্রে। এনি কাইন্ড অফ প্রোডাক্টিভিটি যদি টিম ওয়ার্ক থাকে তাহলে খুব দ্রুত সেটা সাকসেস হয়। তো ওই চিন্তা থেকেই আসলে মিউজিক আলফা করা। এবং এই ক্ষেত্রে সবথেকে ভালো যে দিক আমি বলবো যে প্রত্যেকে আপনাকে সাপোর্ট করেছে। আসলে ওরকম মন মানসিকতার মানুষগুলোই তো আমার সাথে যুক্ত হয়েছে, কারণ ওই মানসিকতার মানুষ না হলে তো আসলে থাকা পসিবল না। মিউজিক আলফার মূলত টার্গেটটা কি, বা লক্ষ্যের কথা যদি জানতে চাই, কি লক্ষ্য নিয়ে এগোচ্ছেন আপনারা? লক্ষ্যটা, আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমরা সিঙ্গার হোক, গীতিকার হোক, সুরকার হোক, একটা অবহেলিত ব্যাপার আছে কিন্তু আমাদের সোসাইটিতে। এই জিনিসটাকে, ওই জিনিসটা একদম মিনিমাইজ করে দিয়ে এই যে ক্রিয়েটিভ মানুষগুলো, এই মানুষগুলোকে সোসাইটিতে এস্টাবলিশ করাই হচ্ছে মিউজিক আলফার মূল কাজ। এবং সবাই মিলে যেহেতু গান করছি, একজন আর্টিস্টের পক্ষে কিন্তু তার মৌলিক গান করা বেশ ব্যয়বহুল, কিন্তু মিউজিক আলফা থেকে কিন্তু তার সবাই মিলে যখন গানটা করছে, সবাই এফোর্ট দিচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু একদম মিনিমাইজ হয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু একজন আর্টিস্টের জন্য প্রেসার হচ্ছে না, কোনো একজন মানুষের জন্য প্রেসারটা হচ্ছে না। একজন মানুষের জন্য প্রেসার হতো যদি সে একা করতো, যে তোমরা টিম ওয়ার্ক করছি, সো এই জন্য তার ওই লেভেলের প্রেসারটা হচ্ছে না। এইটাই হচ্ছে মূল বিষয়। প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা লিরিসিস্ট, প্রত্যেকটা কম্পোজার যেন এস্টাবলিশড হয়। যারা যারাই মেম্বার হবে, আমরা চেষ্টা করব যে সবাইকে আসলে একটা জায়গাতে প্রতিষ্ঠিত করা। সেটা আমরা হই বা না হই, ইট ডাজন্ট ম্যাটার। 2 দিন আগে যে ছেলেটা ইন্ডাস্ট্রিতে এসছে, সেও যেন একটা ভালো জায়গা পায়। মানে নিউ কামারদেরকেও আপনারা আসলে অ্যাপ্রিশিয়েট করছেন। হ্যাঁ, এটা সবার জন্য উন্মুক্ত। জি, মিউজিক আলফা থেকে এখন পর্যন্ত আপনার নিজের মৌলিক গান কি রিলিজ করা হয়েছে কিনা? অনেক পরে একটা গান রিলিজ হয়েছে, শ্যামকালিয়া টাইটেলে, সেটা প্রায় 10-11 নম্বরে হবে আর কি। আচ্ছা, কারণ আমরা লটারি করি, লটারিতে যে যার মানে সিরিয়ালটা লটারিতে হয়। আচ্ছা, মানে লটারির মাধ্যমে নামটা পিক করা হয় যে এবারে কার গান রিলিজ করা হবে, এবং কোন গীতিকারের গান কে করবে এটাও লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। মানে এটা নিজস্ব কোনো পছন্দ না 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 না, এখানে সবাই ইকুয়াল, এবং আমাদের যে রেভিনিউ আর্নিংটা হবে সেটাও ইকুয়াল।
এটা যার গান থেকেই আসুক না কেন। আইডিয়াটা কিন্তু ভীষণ ভালো, অভিনব একটি আইডিয়া। আচ্ছা, একটা গান শুনি আমরা, তারপর বাকি গল্পে যাই। আচ্ছা, যেটা বের হয়েছে সেটা আমি একটু করে শোনাই। আমার ভালোবাসার কোন ঘাটে, মনের নদীর কোন বাঁকে, শ্যামকালিয়া জল ফেলিয়াছে। আমার ভালোবাসার কোন ঘাটে, প্রেমের নদীর কোন বাঁকে, শ্যামকালিয়া জল ফেলিয়াছে। শ্যামের বাঁশি বাজে মাতাল সুরে, প্রেম যে শুধু তার শোনে, হায় ভোলা মন। শ্যামের বাঁশি বাজে মাতাল সুরে, প্রেম যে শুধু তার শোনে, শ্যামকালিয়া জল ফেলিয়াছে। আমার ভালোবাসার কোন ঘাটে, মনে নদীর কোন বাঁকে, শ্যামকালিয়া জল ফেলিয়াছে। বাহ, থ্যাংক ইউ। খুবই সুন্দর গানটি। এটা শান্ত পথিকের লেখা, সুরটা করেছে, সুরটা কিছুটা প্রচলিত এবং কিছুটা অ্যাড করেছে বাসুদেব। আচ্ছা, এখন নতুন কি কাজ করা হচ্ছে আপনার? আপনার নিজের গানের কাজ বলি বা পরিচালনার ক্ষেত্রে যদি বলি, কোনো চলচ্চিত্রের নতুন কোনো কাজ করা হচ্ছে কিনা? আমি 2টা চলচ্চিত্রের গান করেছি, এর মধ্যে 2টারই শুটিং চলছে। শুটিং শেষ হলে গানগুলো আসবে। এর মধ্যে একটা গান খুবই এক্সপেরিমেন্টাল। আচ্ছা, ওখানে প্রায় 12-13টা অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়েছে, কারণ ওরা আসলে 70s-এর একটা প্লটকে রিপ্রেজেন্ট করছে। সো দ্যাট ওই সময়ের একটা জলসার একটা গান, একটু ক্লাসিক্যাল গান, সেমি ক্লাসিক্যাল। তো ওইটা করেছি, ওইটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল যে এতগুলো ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করা, যেটা আমাদের স্বপ্ন। চ্যালেঞ্জিংও বটে। চ্যালেঞ্জিং এর থেকে আমাদের দেশে যারা প্রপার মিউজিক ডিরেক্টর কাজ করে, এদের কিন্তু একটা ড্রিম থাকে যে আমরা পুরো প্যানেলটা নিয়ে কাজ করব, অর্কেস্ট্রা নিয়ে কাজ করব, কিন্তু আমাদের সীমাবদ্ধতা থাকার কারণে সেটা হয়ে ওঠে না। তো এখন ওই গানটাতে যেহেতু সুযোগ হয়েছে, এই জন্য করা আর কি। আপনি সেমি ক্লাসিক্যাল ধাঁচের গানগুলো বেশি করে থাকেন এবং আপনার কণ্ঠে মানায়ও, কিন্তু এখন যারা শ্রোতা দর্শক আছেন তারা তো আসলে খুব অস্থির, মানে আমরা ভীষণ রকম অস্থির, কখন এই গান শুনছি কখন ওই গান শুনছি, মানে একটা মিক্সড সিচুয়েশন তৈরি হচ্ছে। তো একজন মিউজিক ডিরেক্টরের জায়গা থেকে আপনি এই চ্যালেঞ্জটা ফেস করেন কিনা? মূলত আমরা যারা মিউজিক ডিরেক্টর, আমরা সব ধরনের গানই করতে পারি চাইলে, কিন্তু যার যার একটা পছন্দ থাকে, একটা স্ট্যান্ডার্ড থাকে, একটা রুচি থাকে। তো যে যার যার, ধরেন আমি যদি এখন একদম পিওর একটা হিপ হপ বানাই, তো সেটা আমার মতোই হবে, আমি কিন্তু কাউকে ছোট করছি না, যে যার যার মতো করে বানায় আর কি। তো এইটা আসলে সোসাইটি এটাকে বিচার করে যে এটার স্ট্যান্ডার্ড এইটা, এটার স্ট্যান্ডার্ড এটা। বাট আমি যেটা মনে করি, আমার রুচিবোধ থেকে আমি অলরেডি র্যাপেও কাজ করছি, মানে হিপ হপের সাথে র্যাপ ব্লেন্ড করে এটাও কাজ করছি, সেটা আমারটা আমার মতোই হবে। তো এটা একটা ফ্যাক্টর আর কি। আর আসলে রুচিটা কি, কারো রুচি কেউ জাজ করতে পারে না। মূলত আপনার পছন্দ এক ধরনের, আমার পছন্দ এক ধরনের, তো আমরা জাজ করব কিভাবে কে সেরা? এটা তো কোনো মানদণ্ড সোসাইটি ফিক্স করে, সোসাইটি ফিক্স করে, কিন্তু যদি সেটা মেনে না নেয়, আপনি যারটা লো বলছেন সে যদি না মানে যার যার রুচিবোধ নিয়ে সে সেভাবেই আসলে গান শুনছে, সে সেভাবেই গান শুনছে। সে এখন যদি মনে হয় যে না এটা সোসাইটির জন্য নেগেটিভ, সেক্ষেত্রে সেটা ডেভেলপ করার জায়গা আছে, সুযোগ আছে। এখন এই ডেভেলপমেন্টের দায়িত্ব যাদের কাঁধে, তারা তো ইনঅ্যাক্টিভ। আমাদের কালচারাল অ্যাক্টিভিটিস তো ভেরি লো, ভেরি পুয়ার, যারা দায়িত্ব আছে তাদের জায়গা থেকে। তো আলটিমেটলি তো এই জন্য ডেভেলপটা হচ্ছে না। জি, মিউজিক একটা আর্ট, কিন্তু যখন এটা ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে চলে আসে, একটা বাণিজ্যিক একদম, মানে প্রফেশনালি যখন কেউ সিঙ্গিংটা বা মিউজিকটাকে নিচ্ছে, তো সেই সিস্টেমটাকে আমরা আসলে কতটুকু এনরিচ করতে পারছি ডে বাই ডে, বা কতটুকু ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে, সেখানে কি কি কাজ করার আছে? প্রবলেমটা হচ্ছে যখন সিডি আর ক্যাসেট ছিল, তখন তো একটা হার্ড কপি ছিল, একটা হিসাব ছিল যে এত লাখ কপি সেল হয়েছে বা এত হাজার কপি গিয়েছে, ধরেন একটু এদিক সেদিক হচ্ছে। এটার থেকে যখন অনলাইনে আসলো, এই অনলাইন ব্যাপারটা কিন্তু এখন পর্যন্ত 70-80% আর্টিস্টরা বোঝে না। অনলাইনে যে অডিও স্ট্রিমিং থেকে 22টা 25টা প্ল্যাটফর্ম থেকে যে রেভিনিউ আর্নিং হয়, এবং সেটা হিউজ,
এটাই অনেক আর্টিস্ট জানে না। এটা আমার একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ এই সেক্টরে আমি কাজ করি, স্পটিফাই, আইটিউনস এগুলোর জন্য। সো আমি দেখেছি যে 70-80% মানুষ এটা আর্টিস্টরা বোঝে না, কিন্তু তাদের গান নিয়ে কিন্তু থার্ড পার্টি বিজনেস করে অনেক আর্ন করে ফেলতেছে। তো এইখানে তো লুজার হচ্ছে তারা। তো এই যে শেখার ইচ্ছা নাই বা কিভাবে সময়ের সাথে নিজেকে যে ইমপ্রুভ করা, ডেভেলপ করা, এটা কিন্তু আমরা যদি বহির্বিশ্বে দেখি সব প্রতিটা আর্টিস্টের পেছনে তাদের একটা টিম কাজ করে। এখানে টিমও হায়ার করে না অনেক আর্টিস্ট। পরে এটা কি হয়েছে ভাইয়া, এটা কিভাবে, এটা কি করব, এরকম করতে হয়, হাইপার হয়ে যায়। সো দ্যাট এই জায়গাটাতে নিজেকে শিক্ষিত করতে হবে। আচ্ছা, আদারওয়াইজ কোনো কিছু করার নাই। কিন্তু আর্নিং কিন্তু হচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানে আমি একটু যুক্ত করতে চাই যে একজন আর্টিস্ট মানে একজন সিঙ্গার যদি এই যে বাণিজ্যিকীকরণ এদিকে মনোযোগ দিতে থাকে, তাহলে তার যে আর্ট, তার যে মিউজিক বা সিঙ্গিং, এটা তো ক্ষতিগ্রস্ত হতে পারে। সেটা হলো কনসেন্ট্রেশন আসলে কোন দিকে টিম অ্যাসাইন করবে, সেটা তো খুব বেশি সময়ের ব্যাপার না। আচ্ছা, ধরেন আপনি ফেসবুকে যদি একটা করে রিলস দেন, সেটা কতক্ষণের বিষয়, অথচ আমরা দেখতে দেখতে কিন্তু ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যাচ্ছে। একটা নিজে আপলোড করা কিন্তু কঠিন কিছু না। তো এই বিষয়টা আছে। তারপরে বোঝাটা, আর্নিংটা কোত্থেকে আসতেছে, এইটাও কঠিন কিছুই না। এটার মূলত কারণ হচ্ছে অলসতা। অলসতাটাই মূল কারণ। আপনার সিঙ্গিং ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে যদি ফিরে যেতে চাই, তাহলে সেই ব্যান্ড দিয়ে পারে ইমোশনের কথা তো বলতেই হয়। ইমোশনটা পরবর্তীতে আর কন্টিনিউ করেননি কেন? এটা আমাদের আসলে ইন্টারনাল একটু ঝামেলা হওয়ার কারণে আমরা আসলে সবাই ডিটাচড হয়ে গিয়েছিলাম। তো এরপর আর কন্টিনিউ করা হয়নি। কখনো এখন এসে ইচ্ছে করে না যে একটা ব্যান্ড দল একটা ব্যান্ড আমি ফর্ম করেছি ত্রিতাল নামে। আচ্ছা, ত্রিতাল। এটা কি খুব সম্প্রতি? এটা করেছি অনেক দিন আগে। এটা থেকে আবার 2-3 জন মেম্বার সরে গিয়েছিল তাদের ব্যক্তিগত কারণে। তো এখন আবার কিছুটা গুছিয়ে নিয়েছি, এখন হয়তো কাজ হবে। আচ্ছা, আর আপনি তো বলছিলেন যে চলচ্চিত্রের কথা, চলচ্চিত্র নিয়ে আসলে সম্ভাবনা কতটুকু দেখতে পাচ্ছেন? কারণ দিনে দিনে আসলে যদিও চলচ্চিত্রের অনেক ভালো অবস্থা তৈরি হচ্ছে, কিন্তু তারপরও আসলে ওই প্রত্যাশাটা পূরণ করতে পারছে কিনা? আমার মনে হয় যে কম বাজেটের বেশি মুভি হলে সেটা একটা বাজার আছে। টাকাটা যে ইনভেস্ট করবে তার তো টাকাটা উঠে আসতে হবে। এখানে তো সবাই ওয়ান টাইম প্রডিউসার, একবারে ইনভেস্ট করে বিপুল টাকা লস খায়, এরপরে তাকে আর পাওয়া যাচ্ছে না। তো এইটা না করে ভালো গল্পের উপরে ভালো ডিরেক্টর দিয়ে যদি তারা ওই বাজেটের মধ্যে 3-4টা মুভি করে, যেটা আমি জানি যে এই টাকাটা ইনভেস্ট করলে এটা শিওর শট, এটা ইনভেস্টমেন্টটা আমার উঠে আসবে, তো সেই গ্যারান্টি তো পাচ্ছে না। প্রডিউসারের কি অভাব বাংলাদেশে? প্রচুর প্রডিউসার বা অনেক কোম্পানিও প্রডিউস করতে চায়, কিন্তু তাদের সাথে তো ওভাবে করে তাদেরকে প্রেজেন্ট করতে হবে এবং অ্যাসিওর করতে হবে যে আপনি যেই টাকাটা, এখন কোনো ডিরেক্টর কি রিস্ক নিবে যে আপনি আমাকে 50 লাখ টাকা দিবেন বা 1 কোটি টাকা দিবেন, এটার দায়িত্ব আমার, আমি এটাকে প্রফিট সহ আপনাকে ফেরত দিব, এটা কি দিচ্ছে কেউ? আচ্ছা, তো আপনি যদি ভাবেন যে আপনি একজন প্রডিউসার বা আমি যদি ভাবি আমি কি টাকা ইনভেস্ট করব, সেটাই কোথায় করব? টাকা যদি আমার ফিরে পাওয়ার সম্ভাবনা না থাকে বা লাভ পাওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে তো আমি আসলে ইনভেস্ট করার জন্য ইন্টারেস্টেড হব না। সো হলের উপরে ডিপেন্ড করে আপনি কিছুই বিজনেস করতে পারবেন না। তো আরো প্রচুর আর্টিস্ট লাগবে, একজনের উপর ডিপেন্ড করে তো ইন্ডাস্ট্রি চলে না, এটাকে ইন্ডাস্ট্রি বলেও না। যখন একটা জায়গার মুষ্টিমেয় মানুষ, কোয়ান্টিটি অফ পিপল যখন আর্ন করবে, যখন ভালো থাকবে, ওটা হচ্ছে ইন্ডাস্ট্রি। যেমন যেটা নাটকে আছে, সেটাই রেগুলার নাটক হচ্ছে, একটা সিস্টেম আর কি, প্রপার সিস্টেমের মধ্যে। ভাইয়া আরো একটা গান শুনি আমরা। আচ্ছা, আমি কোনরেটা গাই একটু করে। হ্যাঁ। কন্যারে কন্যারে বাঁকা চুলেতে খোপার বাইন্ধনারে, কন্যারে কন্যারে বাঁকা চুলেতে খোপা আর বাইন্ধনারে, ওই চুলেতে জাদু আছে রে, আমার ঘুম আসে না রাতে একলা ঘরে রে, কন্যারে কন্যারে বাঁকা চুলেতে খোপা আর বাইন্ধনারে, কন্যারে
কন্যা রে বাঁকা চুলেতে খোপা আর বাইন্ধনা রে। অনেক সুন্দর ভাইয়া, এই গানটি আমার ভীষণ প্রিয় এবং যতবারই আসেন আপনি গানটি করেন আমার ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনে আসবার জন্য, আর শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ধন্যবাদ এনটিভিকে এত সুন্দর আয়োজনের জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।